দেবে মা? নিশ্চয় দেবো। বল বল তোর কি চাই? আমি প্রয়োজন হলে আমার এক মিনিট উপরে তোর হাতে দাঁড়িয়ে দেবো। বল কি চাই তোর? বল একটু বিষ দেবে না? ভাষা তো আমার কাছে কিছু জানা নেই। আমি শুধু ওই ভাষা দেবতাকে একটা কথা বলতে চাই, ঈশ্বর সকাল সন্ধ্যে তোমাকে বল বেল পাতা না দিয়ে আমি জল স্পর্শ করি না। আমি তো জ্ঞান তো কোনো অন্যায় বা পাপ করিনি। তাহলে কোন পাপের সাজা? কোন পাপের সাজা? আমার এই হতভাগিনী মেয়েটাকে তুমি দিলে। কেন করলে তুমি এত বড় সর্বনাশ? আমার স্বপ্নে সাজানো বাগানটা আজ চলে পড়ে ছারখার হয়ে গেল। সুখের আকাশে কেন আগুন ধরালে তুমি? সুখের আকাশে কেন আগুন ধরালে তুমি? চারিদিকে শূন্যতা, শব্দ নীরবতা, চারিদিকে শূন্যতা, শব্দ নীরবতা, আপন জনের হলো আমার বুকের মধ্যে যে আগুনটা সিন্ধু চৌধুরী জ্বালিয়েছিল না, একটু হলেও কম হলো। জীবনে সাজার কাউকে থানার মধ্যে চড় মারার আগে 3 বার চিন্তা করবে। তুই যা করেছিস না, আজ মনে হচ্ছে আমরা সালা দুইজনে একই মায়ের বেটা ভাই। এই মহাবীর বাবু, তোমাকে না কতবার বলেছি ওই মা শব্দটা আমার সামনে উচ্চারণ করবে না, কারণ প্রত্যেকের মাকে ভক্তি করে, শ্রদ্ধা করে। আর আমি সালা আমার মাকে যে মা নিজের সন্তানকে জন্ম দিয়ে নোংরা আবর্জনা ভেবে ওই রাস্তা করে ছুড়ে ফেলে দেয়, কোনোদিন মা হতে পারে না। মা, বাবা, ভাই, বোন, পরিবার, এইসব শব্দগুলো আমার কাছে মিথ্যে। মাথা ঠান্ডা করবে, মাথা ঠান্ডা কর। আমি বলছি তোর বস, মৎকা তারা আজকে দিন আনন্দ করবি তো? আনন্দ কর। মহাবীর বাবু, আনন্দ তো আপনারই হবার কথা। কেন, কি হয়েছে? কি এখানে আপনাকে জানতে পারলাম ওই সিন্ধু চৌধুরী পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছে। সালা মহাবীর পাল বংশের ছাটমান, একটা সৎ পুলিশ অফিসারকে তুমি এইভাবে মাঝপথে থামিয়ে দিতে পারলে? ছি। আরে ছি করছো কেন বস? তুমি তো এটাই চেয়েছিলে। একদম
বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না। প্রত্যেকটা মানুষের দুটো করে মন থাকে, একটা কুমন আর একটা সুমন। আমার কুমনটা বলেছিল এই কাজটা করতে, আর সুমনটা বলেছিল মহাবীর পাল পাল বংশে চাটমাল। এটা তো কি করলি? একটা সৎ পুলিশ অফিসার কিন্তু এইভাবে মাঝপথে থামিয়ে দিতে পারলি? দেখ ভাই, আমার স্বভাবটা সালা সোরে বাচ্চা মতো হলো, চরিত্রটা কিন্তু পাক্কা মানুষের। সে তুমি যতই নাটক করে বস, কিন্তু এই কাজটা করে আসার পর আমার কিন্তু মোটেই ভালো লাগছে না। এই কি হয়েছে রে? না না, কি হয়েছে? আমার মনে হয় এর মনুষ্যত্বে ক্যান্সার হয়েছে, মানবিকতার কেমোথেরাপি দিতে হবে। প্রথম স্টেজ তো, ডাক্তারের কাছে নিয়ে যাবি, দেখবি ঠিক সেরে যাবে। সালা হারামি! সে তুমি হারামি বেজন্মা যার সন্তান যা খুশি তাই বলতে পারো, কিন্তু আমি বলছি আজ পর্যন্ত তোমার কথায় টাকার জন্য অনেক মায়ের কোল আমি শূন্য করেছি, অনেক মেয়েকে তুলে নিয়েছি তোমার বেডরুমে। তোমার আমার এই হাতটাও কাঁপেনি আর এই বুকটাও কাঁপেনি, কিন্তু কেন জানি না এই কাজটা করে আসার পর আমার শুধু এই মেয়েটার নিষ্পাপ চতুর কথা মনে পড়ছে। আমার মনে হচ্ছে এই শঙ্কর! তোর কি মনে হচ্ছে না মনে হচ্ছে সেটা আমার জেনে লাভ নেই রে। একদম মুখ বন্ধ রাখবে, মনে রাখিস শালা, এই কাজটা করার জন্য তুই আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছিস রে। ওই জন্যই তো আমি চুপ করে আছি। কিন্তু আমি ম্যাডামকে যতদূর চিনি, উনি কিন্তু চুপ করে বসে থাকার মেয়ে না। ওই সিন্ধু চৌধুরী এখন আহত বাগিনি, সুযোগ পেলেই থাবা মারবে। তুমি কি ভেবেছো তোমাদের এই আহত বাঘিনীটাকে আমি এমনি ছেড়ে দেবো? আমি মহাবীর পাল, পাল বংশের হারামি মাল। তোমাদের এই আহত বাঘিনীর সিদ্ধারাটা আমি ভেঙে দেবো। কিন্তু কি করবো? দাঁড়া না রে, সারা বিশে আসুক, তারপর সব জানতে পারবি। বস আমি এসে গেছি বস, আর সাথে করে পত্তুস তাকে নিয়ে এসেছি। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, কিন্তু আপনাকে তো আমি চিনি না। তুমি আমাকে কি করে চিনবে? আমি তো আর বিরাট কোহলি নই যে তুমি আমাকে চিনবে। আরে বাবা, আমি তোমার প্রতিবেশী, যাতে তোমার কাজে লাগতে পারি তাই বিশেকে দিয়ে আমি তোমাকে ডেকে পাঠালাম। তা হ্যাঁ গো, শুনছি তোমার দিদি ওই সিঁদুর চৌধুরীকে নিয়ে এই নিশিগঞ্জ একেবারে ছিছি কাণ্ড। আমি জানি তোমার দিদির কোনো দোষ নেই, সব কপাল। তুমি আর কি করবে বলো? আচ্ছা হ্যাঁ গো, শুনছি তোমার দিদি ওই সিঁদুর চৌধুরী নাকি পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছে। এই তাহলে তোমাদের এখন চলবে কি করে গো? এখন বাবাই একমাত্র ভরসা। ও বাবা, তোমার বাবা মানে মনোহর বাবু শুনি তোমার ওই আদালতে গিয়ে মিথ্যা সাক্ষী দেন। বস মিথ্যা সাক্ষী আবার কি? বুঝলি না তো, দাঁড়া বুঝিয়ে বলি। মনে কর আমার বাবা অসুস্থ, শরীর খারাপ, আদালতে যেতে পারবে না, তখন আমার ওই বাবার জায়গায় ওই পত্তুসের বাবা মানে মনোহর বাবু আমার কাছে টাকা নিয়ে আমি আদালতে জজ সাহেবের সামনে যা যা বলতে বলবো তাই করে বলে দেবে। কিন্তু ভাই পত্তুস, এইরকম কাজ উনি আর মাসে কটা পাবেন? আর এতে তোমাদের চলবে কি করে? সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। এসব কথা বাবা বাড়িতে কোনোদিন বলেনি। কাকে ধরে নিয়ে এসেছিস রে? কাকে ধরে নিয়ে এসেছিস? মাথায় কিচ্ছু নেই, গোবর ঠোকানো আছে, গোবর। তা এইগুলো বাবা বলবে কি করে? তখন বাড়িতে মানে তোমার দিদি পুলিশ না বাবা, এগুলো কেউ বললে এগুলো কেউ বাড়িতে বলতে পারে? ঘরে পুলিশ তো। বলছি তুমি আমার কাছে কাজ করবে। কি কাজ? কি কাজ সেটা তোমাকে আমি পরে বলবো, তবে আমার কাছে কাজ করলে তুমি মাসে বেতন পাবে 2 লাখ টাকা। 2 লাখ টাকা? শুধু নয়, তার সঙ্গে একটা 4 চাকা গাড়ি পাবে, গাড়িটা এসিও থাকবে। এই বিষয়ে দেরি করিস না, গাড়ির চাবিটা দে, ফট করে দে, চাবি দে, দিছিস। এরপর ফ্ল্যাট 1 2 3 3 তলা, আবার প্রতিটা রুমে থাকবে এসি, আবার উত্তরে বইবে পুর করে হাওয়া। এই বিষয়ে দে
চাবি দে। দিছিস। হ্যাঁ বস দিয়েছি। কুদ্দুস, এক হাতে গাড়ির চাবি, অন্য হাতে ফ্ল্যাটের চাবি। সামনে 2 লাখ টাকা চাকরি। এক হাতে গাড়ির চাবি, অন্য হাতে ফ্ল্যাটের চাবি। সামনে 2 লাখ টাকার চাকরি, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। নিজেকে নিয়ে ভাবো কুদ্দুস, নিজেকে নিয়ে ভাবো। বাবা আমি চাকরি পেয়ে গেছি বাবা। স্যার 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 আপনি মানুষ নেন স্যার। না, আমি শুয়োরের বাচ্চা। না স্যার আপনি দেবতা। ভালো, খুব ভালো। যাও কুদ্দুস, দেরি করো না, তাড়াতাড়ি যাও। নতুন ফ্ল্যাটে তোমার বাবা মা আর ছোট বোনকে নিয়ে ফট করে চলে যাও। যাও। হ্যাঁ স্যার আসছি স্যার। কিন্তু স্যার দিদি। মারবো শালা হারামি কানের গোড়ায়। দিদি এখানে গিয়ে কি করবি? অপয়া, কলঙ্কিনী, ধর্ষিতা। এগুলো আমি বলছি না, মা কালের দিব্যি। এগুলো কে বলছে? পাড়া প্রতিবেশী বলছে। আজ বলছে না তো কাল বলবে। নতুন প্রতিবেশী, তারা যখন জানতে পারবে তোমার দিদি এইসব কাণ্ড ফুটিয়ে রেখেছে, তখন তুমি তাদের কি বলবে? তার চেয়ে তোমার দিদি যেমন পুরনো বাড়িতেই পড়ে আছে, থাক না। তুমি শুধু নিজের ভবিষ্যতের কথা চিন্তা করো। যাও, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করো। যাও। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। ওই রকম অপয়া কলঙ্কিনী দিদিকে সাথে করে নিয়ে গেলে সমাজের প্রত্যেকটা মানুষ আমার দিকে তাকিয়ে হা করে আসবে। সালা, দেখেছিস 5G কানেকশন, ফট করে লাইনটা ধরে নিয়েছে। যা কুদ্দুস, দেরি করো না, তাড়াতাড়ি যাও। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। এই যে তোমাকে আমি 2 লাখ টাকা চাকরি দিলাম, ফ্ল্যাট দিলাম, গাড়ি দিলাম, এগুলো কিন্তু কাউকে বলবে না। বলবো না? না, বলবে না। মা কালীর দিব্যি। আমি চাই লোকে আমাকে গাল দেখ। আমি চাই না লোকে আমার নাম করুক। না, তুমি যাও। তাহলে স্যার কি বলবো? তুমি বলবে কোন কোম্পানির মালিক তোমাকে 2 লাখ টাকার একটা চাকরি দিয়েছে, গাড়ি দিয়েছে, ফ্ল্যাট দিয়েছে। কেমন? যাও, তাড়াতাড়ি যাও। সাবধানে যাবে বাবা। নতুন গাড়ি, কোথাও আবার ঢুকিয়ে দিও না বাবা। যাও। কি রে শঙ্কর, কি বুঝলি রে? বুঝলাম বস, তুমি আস্তে আস্তে গোটা পরিবারটাকে নরকের দোরগোড়ায় দাঁড় করাবে, তাই তো? ঠিক তাই। এবার জঙ্গিদের কাছে তোমার সমস্ত অস্ত্র সহজেই পৌঁছে যাবে বস। ঠিক তাই। এবার সিধু চৌধুরী শুধুই কাঁদবে। ঠিক তাই। সিধু চৌধুরী, সালি তুই আমার গালে চড় মেরেছিলি না? চড় মেরেছিলি, ওই চড়গুলো গালে নয় সালে, এখানে সালে, এখানে এই বুকে লেগেছিল, বুকে। আর এখান থেকে শুরু হয়েছে রক্তক্ষরণ। যতক্ষণ না পর্যন্ত তোর পুরো পরিবারটা আমি রাস্তায় না নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত আমার এই বুকের মধ্যে রক্তক্ষরণ বন্ধ হবে না। আমি মহাবীর পাল বংশের হারামি মাল। কি বলেছিলিস তুই? কি ভেবেছিলিস আমি পাতি ভিলেন? আমি জাত ভিলেন করছি, ভিলেনই করব। এটাই আমার পরিচয়। যে ভিলেনটা জন্ম নিয়েছে লোভ, লালসা আর হিংসার আতুর ঘরে, যার নাম মহাবীর পাল বংশের ছাটমাট। ও বদ্দিমণি, চলো না গো, চলো, কিছু খেয়ে নেবে, চলো। 2 দিন ধরে তো কিচ্ছু খাওনি, না খেয়ে থাকলে যে তোমার শরীর খারাপ হবে। এত চোখের জল খেয়েছি করে জান,
পেট যে আমার একবারে পুড়ে গেছে গো। জানো হরিদা, জীবনে 30-এ দাঁড়িয়েছিলাম, বুঝতে পারিনি ওটা মৃত্যুর ঘাট। স্বপ্নের চোখ খুলে দেখেছিল আলো, ভেবেছিল বুঝে খুশিতে পড়ে যাবে এই মন। বুঝিনি এই আকাশের পূর্ণিমাতে হয়ে যাবে চন্দ্রগ্রহণ। একটু সুখের হদিশ পেতে বারবার ছুটে গেছি ওই খুশির কাছে। দেখেছি প্রদীপের জ্বলা আলো, দেখিনি প্রদীপের নিচে লুকিয়ে থাকা অন্ধকার। বলো না হরিদা, মেয়ে হয়ে জন্মানো কি শুধুই পা? বলো না। ও বদ্দিমণি, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো না ও বদ্দিমণি, চলো না, চলো কিছু খেয়ে নেবে, চলো। আমি কিচ্ছু খাবো না হরিদা, তুমি চলে যাও হরিদা। আমার কিচ্ছু ভালো লাগছে না হরিদা, আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি চলে যাও হরিদা, তুমি চলে যাও, আমার কিচ্ছু ভালো লাগছে না। তোমার যাতে ভালো লাগে সেই ব্যবস্থাই করেছি সিঁদুর। এ কি স্যার, বারবার আপনি আমাকে সান্ত্বনা দিতে স্যার, কেন আপনি আমাকে লজ্জায় ফেলছেন স্যার? এ লজ্জা তোমার একার লজ্জা নয় সিঁদুর, এ লজ্জা আমার, এ লজ্জা তোমার, এ লজ্জা সারা পুলিশ ডিপার্টমেন্টে, এ লজ্জার আমি শেষ থেকে ছাড়বো। আমিও স্যারের সঙ্গে একমত রে দিদি। আর আজকের দিনে নারীরাও পিছিয়ে নেই, তাই তো নারী আন্দোলনের সামনে সারি দিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর তারা প্রতিবাদের মশাল চালিয়ে দৌড়াচ্ছে ম্যারাথন দৌড়। এই একেবারে ঠিক কথা বলেছে সিঁদুর। যেখানে কন্যাশ্রী হচ্ছে বিশ্বজয়ী, সেখানে তোমার মতো মেয়েদের এইভাবে থেমে থাকলে চলবে না সিঁদুর। কিন্তু স্যার, আমাদের মতো মেয়েদের কাছে যে সম্মানটাই বড় কথা স্যার, সেখানে আমাদের সম্মানটাই চলে গেল। মানছি সিঁদুর, মানছি। এই ঘটনা যার সাথে ঘটে সেই জানে এই ঘটনার কতটা যন্ত্রণা দায়ী। এই ঘটনার জন্য যে দায়ী তার আমি একটা খোঁজ পেয়েছি। কে স্যার? বলুন স্যার, কে কে স্যার? এই ঋষিগঞ্জে লুকিয়ে থাকা একটা ক্রিমিনাল, টাকার জন্য সে সব কিছু করতে পারে। না, নাম তোর শঙ্কর। শঙ্কর, শঙ্কর। আশীর্বাদের দিন আমি তোমার বাড়ির ভিতরে ছিলাম, আমার গাড়ি ড্রাইভার ছিল বাড়ির বাইরে, আমার গাড়ি ড্রাইভার দেখেছে ওই শঙ্করকে তোমাদের বাড়ির পাঁচির চৌকি ফলাতে। ওকে আজ আমি পুলিশ ফোর্স পাঠিয়ে অ্যারেস্ট করতে পাঠিয়েছি, কাল ওকে আমি কোর্টে তুলবো। আর হ্যাঁ, তোমাকেও আমার সঙ্গে কোর্টে যেতে হবে। কিন্তু স্যার, কোনো কিন্তু নয় সিঁদুর, কোনো কিন্তু নয়। তোমার মুখ কালো কাপড়ে ঢাকা থাকবে, আমি এর শেষ থেকে ছাড়বো। আর হ্যাঁ, ওই ক্রিমিনালটাকে জেলের ভাত খাই। আর তোমার রেজিং লেটারটা আমি এখনো উপর মহলে পাঠাইনি। আমি বলেছি তুমি কদিন ছুটিতে আছো, আমি চাই ওই শঙ্করের সাজা হোক। সাজা ঘটনা হয়ে গেলে আবার তুমি ডিউটিতে জয়েন। না স্যার, গোটা নিশিগঞ্জের মানুষের কাছে আমার চরিত্রহীনতার কথা জানাজানি হয়ে গেছে। এরপর আমি কোন মুখ দিয়ে বাইরে বেরোবো আপনি আমাকে বলতে পারেন স্যার? আচ্ছা আচ্ছা দিদি, এই ঘটনা যদি আমার উপর ঘটতো তখন তুই আমাকে কি বলতিস? ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকতি? দিয়ে একেবারে ঠিক কথা বলেছে সিঁদুর। আমি তো এই সিঁদুর চৌধুরীকে দেখতে চাই না, আমি তো সেই সিঁদুর চৌধুরীকে দেখতে চাই যার দু চোখে দেখেছিল আগুন, যার মুখে শুনেছিল প্রতিবাদের কথা। আমি সেই সিঁদুর চৌধুরীকে দেখতে চাই, আমি সেই সিঁদুর চৌধুরীকে দেখতে চাই। Yes, 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 yes. আমি ওই ক্রিমিনালটাকে জেলের ভাত খাই, তারপর তোমার ইউনিফর্মটা ফিরিয়ে নিয়ে যাবো। চলি, কাল সকালে কোর্টে দেখা হবে। আমিও আসি রে দিদি, আসলে ট্রেনটা মিস করলে না আমার ফিরতে অনেক রাত হয়ে যাবে। সাবধানে যাস, আমার আশীর্বাদ তোর মাথার উপরে রইল। তুই অনেক বড় হন, লেখাপড়া শিখে তোকে হতে হবে 10 জনের একজন। দিদি, আমাকে আমাকে ঠিক আশীর্বাদ কর। আমি যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি। আমি আমি আসি রে দিদি, আমি আসি। স্যার কি বলে গেলেন? ছেলেটার নাম নাকি শঙ্কর, কিন্তু ও যে আমাকে ধর্ষণ করার সময় বলেছিল ওকে নাকি কেউ টাকা দিয়েছে। কিন্তু কে দিয়েছে টাকা? আমাকে এইভাবে থামিয়ে দেওয়ার পিছনে কার হাতে বা থাকতে পারে? এই খোকা, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছিস তো? দেখিস কোনো কিছু পড়ে না থাকে। আরে বাবা, তুই চিন্তা করছো কেন? ব্যাগটা গুছিয়ে সব গাড়িতে তুলে দিয়েছি। তাহলে তোরা সত্যি সত্যি বাড়িটা ছেড়ে দিচ্ছিস খোকা? বাড়িটা ছেড়ে দিবি মানেটা কি? তুমিও তো আমাদের সঙ্গে যাচ্ছ। বাবা, মা, পুতুষ, তোমরা কি কোথাও যাচ্ছ? আমি নই রে মা, আমি নই। যাচ্ছি
খোকা তোর বাবা এই বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে উঠবে। অন্য ফ্ল্যাটে মানে? দিদি, আমি একটা নতুন কোম্পানিতে চাকরি পেয়েছি। আর সেই কোম্পানির মালিক আমাকে মাসে 2 লক্ষ টাকা, একটা গাড়ি আর একটা ফ্ল্যাট দেয়। সেই ফ্ল্যাটই উঠছি। তাহলে তোর পড়াশোনা? আরে রাখ তোর পড়াশোনা, পড়াশোনা করে কি আর হবে? ওই মাসে 2 লক্ষ টাকার মাইনের কাজ ছেড়ে দিয়ে কেউ কেউ পড়াশোনা করে। বাবা তাছাড়া তুই তো একটা অবয়া। তোর সাথে এই বাড়িতে থাকা একসাথে সম্ভব নয়। তাছাড়া একটা কলঙ্কিনী দিদির ভাই এই বাড়িতে থাকার চেয়ে এই বাড়িটা বেচে দেওয়া অনেক ভালো। বাবা, লোকে আমাকে কলঙ্কিনী বলছে বলুক বাবা, তুমি অন্তত আমাকে কলঙ্কিনী বলো না বাবা। এই বুকটাই না বড় লাগে গো বাবা, বড় লাগে। একটা কলঙ্কিনীকে কলঙ্কিনী বলবো না তো কি ওই সতী সাবিত্রী বলবো? শোন, এখন তোর সাথে যে থাকবে তাকেও পস্তাতে হবে। পস্তাতে হলে সেই পস্তাবে বাবা, যে আজ হাতে কিং সাইজের সিগারেট পেয়ে বিড়ির স্বাদটা ভুলে গেছে। একদিন আমি কথাগুলো বলতে পারিনি বাবা, কিন্তু আজ আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যখন তোমার কারখানাটা বন্ধ হয়ে যায়, তখন দিন রাত টিউশন করে এই সংসারটাকে আমি বুকে করে আগলে রেখেছিলাম। এতদিন ধরে তোমার ওই বিড়ির যোগানটা কিন্তু আমি করেছি বাবা। আর এই কথা তুমি এত সহজে ভুলে গেলে বাবা। স্বার্থপর! এই সমাজের মানুষগুলো না বড় স্বার্থপর কৃষ্ণ। আর বাইরে তোর জন্য আমি কি করি রে? আমি মা নাকে উপোস করে দেখেছি, তোর খিদের জ্বালা জেগে জানিস, তোকে যে আমি বুঝতে দিলি রে মা। আরে মা, যখন যা ছেড়েছি সেখান থেকে বেরোছি, আমি সাধ্য মতো এনে দেওয়ার চেষ্টা করেছি রে ভাই। আর আজ যখন তোর দিদির জীবনে চরম দুঃখ নেমে এলো, তখন একে একে সবাই আমাকে ছেড়ে চলে যাবে। একটি বার ভাববি না তোরা? হতভাগিনী দিদিটা একা একা কেমন করে বাঁচবে রে ভাই? একা একা কেমন করে তোকে একা একা থাকতে হবে কেন? বলি তোকে একা একা থাকতে হবে কেন? এখন তোর যা বয়স, এই বয়সে ইয়াং ছেলেরা তোর পেছনে